আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শীতল লাল জমকালো বেনারসি শাড়িতে সোনালী কারুকার্য, সম্পূর্ণ অংশে যার চোখ ধাঁধানো আভিজাত্যের ছোঁয়া, পুরো শরীরে দামি গহনা, কোথাও কোনো ফাঁক নেই। যতই হোক আনাফ শাহরিয়ারের একমাত্র আদরের ছেলের বউ। এত সব গহনার মধ্যে তার সবচেয়ে প্রিয় হাতের বালাচোড়া আর আঙুলের ওই আংটিটা, যে দুটা জিনিস মা ছেলের কাছ থেকে তার প্রাপ্ত উপহার, যার মূল্য কথার কাছে সবসময় অমূল্য। কত রাগ, অভিমান, অভিযোগ আর প্রতিশোধের বেড়াজাল পেরিয়ে আজ শুধু চারদিকে ভালোবাসার সুর বাজছে। পুরনো সেই অপ্রিয় দিনগুলোর কথা মনে পড়তে মুহূর্তেই কাজল কালো চোখে অশ্রুকণারা এসে উকি দিল। এত পরিশ্রমের পর চোখের কাজলটা হালকা লেপটে যেতেই পাশ থেকে পার্লার থেকে আসা মেয়েটা শাসানো কণ্ঠে বলল, আরে আরে, আপনি কি করছেন? কাঁদছেন কেন? এত সময় ধরে খুব যত্ন করে চোখটা আর্ট করলাম, চোখটা নষ্ট হয়ে যাবে তো। কথা সঙ্গে সঙ্গে টিস্যু পেপার দিয়ে চোখের কোণটা মুছে নিল। কি বা, বিয়ের দিনে কাদাও যাবে না। মেয়েটার সাথে সাথে ঘরে থাকা সবাই যেন কথার উপর হুমড়ি খেয়ে পড়ল। কেউ বাদ যাচ্ছে না তাকে কথা শোনাতে। সাজ নষ্ট হয়ে যাবে তো, এত কাদার কি আছে, আজকে কাদা যাবে না। এইসব নানান কথার ফুলঝুরি এক একজনের মুখ থেকে ফুলের মতো ঝরছে। কথাও অপরাধী বাচ্চার মতো চুপ করে বসে আছে। নিচে সবাই ব্যস্ত সময় পার করছে, কেউ কারো দিকে তাকানোর সময় নেই। সবাই সবার ভাগে পড়া কাজ নিয়ে ব্যস্ত। যদিও বিয়ের সব আয়োজন ক্যাটারিং আর ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে দিয়ে দেওয়া হয়েছে, তারপরও বাড়ির লোকদের হাতে অন্তিম দায়িত্ব তো থেকেই যায়। বিয়ের আয়োজনে কোনো ধরনের ত্রুটি রাখতে চায় না মাহমুদ পরিবার। ওই বাড়িতেও পুরোদমে বধূবরণের শেষ প্রস্তুতি চলছে। আনাফ শাহরিয়ার চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় করছে। সুরভি আর আদিবাস শাহরিয়ার তার পাশেই দাঁড়িয়ে আছে। বরযাত্রী যাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু স্পর্শ এখন উপর থেকে নামার নামই করছে না। কিছুক্ষণ পর স্পর্শ সহ শাওন আর ইমন উপর থেকে নিচে নেমে এলো। নওশাব এসে ছেলেকে দেখে বাবার যেন সব রাগ ছুটে গেল। তৃপ্তির নিঃশ্বাস ফেলল আনাফ শাহরিয়ার। ভালোবাসা নামক শব্দটা এই ছেলের সবচেয়ে অপ্রিয় শব্দ ছিল। ভালোবাসা ছাড়া যে একটা মানুষ কতটা অসহায়, সেটা আনাফ শাহরিয়ার ছাড়া আর কেউ বা জানে। ছেলেকে নিয়ে খুব চিন্তিত ছিল আনাফ শাহরিয়ার। এই ছেলের জীবনেও যে ভালোবাসা আসবে এক প্রকার অসম্ভব বলেই মনে হতো তার কাছে। আর সেই ছেলেই তার ভালোবাসার জন্য কত কিছুই না করলো। ভাবতেই মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল আনাফ শাহরিয়ারের মুখে। সুরভি আর আদিবা শাহরিয়ার চোখেও খুশিতে ছলছল করে উঠল। দুজনে এগিয়ে গিয়ে ছেলের কপালে চুমু দিল। আনাফ শাহরিয়ার আবারও তাড়া দিয়ে বলল, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। স্পর্শ বাবাকে বলল, বাবা, এত তারার কি আছে? আমার প্রাণ পাখি তো আর উড়ে যাবে না, বরং আমার কথাগুলি আমাকে বলেছে আমি যেন খুব সুন্দরভাবে তার নকশা সেজে যাই, যাতে আমাকে খুব সুন্দর দেখায়। সে আমার জন্য সারাদিন অপেক্ষা করতে রাজি, কিন্তু আমার সুন্দরে কমতি রাখা যাবে না। স্পর্শের কথা শুনে সবাই মিটিমিটি হাসছে। অবশেষে সবাই নতুন বউ নিয়ে আসার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল। বরের গাড়ি বাড়ির সামনে আসতে রিমি, মাহি, তুলি, মিলি সহ কথার আরও কাজিন সিস্টারগুলো দৌড়ে এসে তার পথ আটকালো। সবাইকে দেখে স্পর্শ বলল, দেখো, তোমাদের কত টাকা চাই শীঘ্রই বলে ফেলো। আবার আবার আমার বউকে দেখার তারা আছে। এখানে শুধু শুধু সময় নষ্ট করা আমার মতো বউ পাগল সেটার জন্য খুবই বেমানান। তার কথা শুনে সব মেয়েরা একসঙ্গে হেসে উঠল। শাওন স্পর্শকে ধমকের সুরে বলে উঠল, এই তুই চুপ কর বেটা, সারাক্ষণ শুধু বউ বউ। বিয়ের গেটে মেয়েদের সাথে টাকা নিয়ে দর কষাকষি না করলে কোনো মজা আছে নাকি? এই কথা বলে শাওন মেয়েদের উদ্দেশ্যে বলল, এই তোমরা পথ ছাড়তে কত টাকা চাও বলো? তুলি জোর গলায় শক্তপোক্তভাবে বলল, 2 লক্ষ টাকা। মেয়েদের কথা শুনে ছেলেরা ঠাট্টা স্বরূপ হু হু করে হেসে উঠল। শাওন হেসে বলল, মগের বলল নাকি? টাকা কি আকাশে পড়ে? টাকা কি আকাশে উড়ে? রিমি বলল, টাকা আকাশে ওড়ে নাকি পাতালের নিচে থাকে সেটা তো আমরা জানি না, তবে আমাদের 2 লক্ষ টাকা না দেওয়া হলে আমরা এই পথ ছাড়বো না। এদের এই দর কষাকষিতে স্পর্শ বেশ বিরক্ত হচ্ছে। তার তো তার প্রাণ পাখির বধূ বেশে মুখটা দেখার জন্য তর সইছে না। অনেকক্ষণ পর বরপক্ষের ছেলেগুলো মেয়েদের সাথে তর্ক বিতর্ক করে 2 লক্ষ টাকা থেকে 50,000 টাকাতে নিয়ে এলো। ফলস্বরূপ 50,000 টাকা পেয়ে লক্ষ্মী মেয়ের মতো মেয়েরা তাদের পথ ছেড়ে দিল। স্পর্শকে নিয়ে বরপক্ষের সবাই বাড়ির ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর বড়দের সবার মত নিয়ে কথাকে নিয়ে আসা হলো। কথাকে দেখে স্পর্শের চোখ আটকে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়েছে বধূ বেশে এগিয়ে আসে তার প্রাণ পাখির দিকে। তার এভাবে তাকানো দেখে শাওন তার কানের কাছে আস্তে করে বলল, ভাই, বাড়ি ভর্তি মানুষ,
আমরা সবাই না হয় জানি তুই কি পরিমাণ নির্লজ্জ, বাকি সবাইকে কি জানানোর দরকার আছে? শাওনের কথায় স্পর্শের ধ্যান ফিরল। সে তার সুন্দরী বউয়ের থেকে মুখ ফিরিয়ে পাশে থাকা মোরগ মার্কা বন্ধুর দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। স্পর্শের চোখ দেখে শাওন ভয় পাওয়ার বিপরীতে ঠোঁট টিপে হাসল। মাহিয়ার তুলি কথাকে স্পর্শের পাশে এনে বসালো। অতঃপর সবার অনুমতি নিয়ে বিয়ের কাজ সম্পন্ন হলো। যেহেতু বিয়েটা আগেই হয়ে গিয়েছিল, ধর্মমতে তারা আগে থেকেই স্বামী স্ত্রী ছিল, তাই কবুল বলতে কারোরই দ্বিধাদ্বন্দ্ব কাজ করেনি। আজ দুজনের পরিবারের সম্মতিতে দুই পরিবারের সামনে আবারও কবুল বলে আর আইনগতভাবে দুজন দুজনকে হাসি মুখে গ্রহণ করলো। বাগানের একপাশে খাবারের আয়োজন করা হয়েছে। কথা বসেছে সাজ্জাদের পাশের চেয়ারে। আজ ভাইয়ের হাতে খাবে বলে মনে মনে পণ করেছে সে। টেবিলটা এক এক করে বসে পড়ল রিমি, শাওন, তুলি, সাজিদ, মাহি, ডক্টর পারভেজ, ডক্টর সাইমা, সাদিদ আর মিলি সকলে। স্পর্শ শেরওয়ানির হাতা গুটিয়ে বসলো কথার মুখোমুখি। সাজ্জাদের হাতে তৃপ্তির সহিত খাবার খেয়ে যাচ্ছে সে। তা দেখে স্মিত হাসলো স্পর্শ। কিছু সময় যেতেই অশ্রু এসে ভিড় করলো কথার কাজল কালো চোখে। বিয়েটা বছর আড়াইয়ের আগে হলেও নিজ বাড়ি থেকে কোথাও পা রাখেনি কথা। প্রতিটা মেয়ের মতো আজ তার এই বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা, ঠিকানা বদল হওয়ার পালা। এখন তার জীবনের সূচনা হয়েছে নতুন এক অধ্যায়। ভাইয়ের হাতে খাবার খেতে খেতে এইসব কথা ভাবতে চোখ দুটো ছলছল করে উঠল কথার। অন্য কারো চোখে কথার চোখের পানি চোখে না পড়লেও সাজ্জাদ আর স্পর্শের চোখে তা ধরা পড়ে গেল। বোনের চোখে পানি দেখে সাজ্জাদের ওই মুহূর্তে চোখ ছলছল করে উঠল। স্পর্শ থম মেরে গেল এই পরিস্থিতিতে। যদিও তার কোনো ছোট বোন নেই, কিন্তু এই মুহূর্তটা কেমন হতে পারে সেটা সে খুব ভালো করেই বুঝতে পারে। আর তাছাড়া চোখের সামনে বহুদিন যাবৎ এই দুই ভাই বোনের ভালোবাসা দেখে আসছে স্পর্শ, তাই তাদের মনে এখন কেমন হচ্ছে সেটা তার অজানা নাই। কথার খাওয়াও প্রায় শেষ হয়ে গিয়েছিল। সাজ্জাদ বোনের সামনে নিজের চোখের পানি আড়াল করতে চেয়ার থেকে উঠে চলে গেল। সাজ্জাদের উঠে চলে যাওয়া দেখে এবার সবাই তাদের দিকে তাকালো আর সবাই সবটাই বুঝতে পারছে। সবাই খেতে খেতে খুব মজা করছিল, কিন্তু এখন যেন সবাই থম মেরে গেল। সাজ্জাদ চলে যাওয়ার পর কথা মাথা নিচু করে ওখানেই বসে আছে। স্পর্শ নিজের চেয়ার ছেড়ে কথার পাশের চেয়ারে এসে বসলো। কথার কাছে মুখটা এগিয়ে নিয়ে এসে বলল, আচ্ছা কথা করি, একটা কাজ করলে কেমন হয়? আমি এই বাড়িতে ঘরজামাই থেকে যাই, তাহলেই তো তোমার এই বাড়ি থেকে আর কোথাও যেতে হবে না। আমার কিন্তু কোনো আপত্তি নেই। সমস্যা হলো আমার সেই 3 জাদরেল শ্বশুরগুলো। নো প্রবলেম, আমি তাদের হাতে পায়ে ধরে মানিয়ে নিব। স্পর্শের কথাই কথা গোমরা মুখে হেসে ফেলল। কথা নিজের চোখ মুছে পড়ল। চুপ করুন। স্পর্শ বলল, নো, চুপ করা যাবে না। আমি আমার বউয়ের চোখের পানি একদম সহ্য করব না। আবার যদি আমি তোমার চোখে পানি দেখি, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এই বাড়িতে ঘরজামাই থেকে যাব। তখন কিন্তু তুমি আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। কথা সহ সবাই হেসে উঠল। চোখে অশ্রুর বিন্দুকণা থাকলেও কথার মুখে হাসি দেখে স্পর্শ তৃপ্তির হাসি হাসল। এবার বিদায়ের পালা। জমির মাহমুদ আনাব শাহরিয়ারের হাতে কথাকে তুলে দিতেই কথা দুহাত দিয়ে তার দাদুর গলা আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে আফিফা, সায়রা, সায়া, রিমি, মাহি, তুলি সব সহ মেয়েরা একসঙ্গে কেঁদে উঠল। স্পর্শ কিছুটা দূরেই দাঁড়িয়েছিল, সে জানে এমনটাই হবে, আর এখানে তার কিছুই করার নেই। আকরাম মাহমুদ চোখে পানি নিয়ে মেয়ের দিকে এগিয়ে গেল। তিনি মেয়ের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে লাগলো। কথা এবার দাদুর গলা ছেড়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। পরপর হেসকি দিয়ে কান্না করে যাচ্ছে সে, মুখ দিয়ে কোনো শব্দ বার করতে পারছে না। মেয়ের কান্নার হেসকির কম্পনে নিজেকেও আর নিয়ন্ত্রণ করে রাখতে পারল না আকরাম মাহমুদ। কঠিন থেকে কঠিন মানুষেরও মেয়ের বিদায়বেলা বুক ভারী হয়, চোখ হয়ে উঠে অবাধ্য। আকরাম মাহমুদ মেয়েকে বুকে জড়িয়ে এবার ডুকরে ডুকরে কেঁদে ফেলল। ওদিকে স্পর্শ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তার হাতটা ভারী হয়ে এলো। হাতে কারো স্পর্শ পেতেই স্পর্শ মুখ তুলে পাশে তাকাতেই সে অবাক হয়ে গেল। আরিফ মাহমুদ তার হাতটা ধরে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। নুয়ে থাকলো স্পর্শের চোখে খুব ভালো করেই ধরা পড়ল যে এই নুয়ে থাকা চোখ দুটো থেকে অজরে পানি পড়ছে। আরিফ মাহমুদ এবার মাথা তুলে বলল, আমার কথাগুলি আমার মেয়ের থেকেও বেশি। আমি জানি না আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে আমি ওই মেয়েকে এতটাও ভালোবাসতাম কিনা যতটুকু আমি আমার এই কথাকলিকে ভালোবাসি। আমি জানতাম তুমি আমার কথাকলিকে খুব ভালোবাসো, তারপরও তোমার উপর রাগ আর জেদের বশে আমি তোমার আর তোমার পরিবারের সাথে অনেক 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 বেশি খারাপ ব্যবহার করেছি। তোমার থেকে কথাকলিকে আলাদা করতে চেয়েছি কতবার, কিন্তু আমি লজ্জিত। আমি এখন বুঝতে পারছি তোমার আর আমার এই প্রতিশোধের পাল্টিতে একমাত্র আমাদের মেয়েটাই কষ্ট পেয়েছে, আর কিচ্ছু না। আমি জানি
তুমি আমার মেয়েটাকে খুব ভালো রাখবে। তবুও আবারও বলছি, তুমি আমার মেয়েটাকে ভালো রেখো বাবা। এই কথা বলে আরিফ মাহমুদ চলে যেতে চাইলে স্পর্শ তার হাত ধরে তাকে থামিয়ে দিল। আরিফ মাহমুদ আবারও মুখ ঘুরিয়ে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ তার দুহাত দিয়ে আরিফ মাহমুদের হাত ধরে বলল, সব দিক দিয়ে দেখতে গেলে ভুল আমার ছিল, শুধুমাত্র আমারই ছিল। আমি এই প্রতিশোধের খেলা শুরু করেছিলাম। রাগ আর জেদের বশে আমি আমার ভালোবাসায় প্রতিশোধের সুর তুলেছিলাম, আর এই প্রতিশোধের আগুনে সবচেয়ে ক্ষতি আমারই হয়েছিল। আমি আমার জন্মদাত্রী মনে কষ্ট দিয়েছিলাম, হারাতে বসেছিলাম আমার ভালোবাসাকে। কিন্তু এখন আমি আমার প্রিয় মানুষগুলোর গুরুত্ব বুঝতে পেরেছি তারা আমার অস্তিত্বে মিশে আছে। তারা ছাড়া এই আমি নিঃস্ব। আমি নিজের সবটুকু দিয়ে এই মানুষগুলোকে ভালো রাখবো। আরিফ মাহমুদ না চাইতে স্পর্শকে জড়িয়ে ধরার ইচ্ছা হলো, আর সেটাই হলো। আরিফ মাহমুদ স্পর্শকে বুকে জড়িয়ে ধরলো। এবার যেন সত্যি বেজে উঠলো ভালোবাসার সুর। আরিফ মাহমুদ স্পর্শের হাত ধরে কথার কাছে নিয়ে গেল। স্পর্শের হাতে কথার হাতটা তুলে দিতেই কথা ছোট কাকুর বুকে পড়ে আবারও কান্নায় ভেঙে পড়ল। আরিফ মাহমুদ কথাকে বুকে নিয়ে বলল, এভাবে কাঁদছিস কেন মা? আমরা তো কালই যাব তোকে দেখতে। আর এখানে থাকিস না মা, এখানে যতই থাকবি ততই মায়ায় আটকে পড়বি। কথা আরিফ মাহমুদের বুক থেকে মাথা উঠিয়ে চারপাশে তাকিয়ে দেখে সবাই আছে, কিন্তু তার মা নেই। কথার নীরব ভাষা বুঝতে পেরে সাজ্জাদ চোখে পানি নিয়ে এগিয়ে গিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা এখানে নেই বোন, মা তোর যাওয়ার দৃশ্য দেখতে পারবে না, তাই মা বাড়ির ভিতরে চলে গেছে। কথা ভাইকে অনুরোধের সুরে বলল। মাকে একবার ডেকে দাও না ভাইয়া। সাজ্জাদ সঙ্গে সঙ্গে বোনের অনুরোধ অগ্রাহ্য করে বলল, না বোন, মাকে দেখলে তোর আরো খারাপ লাগবে। কাল আমি মাকে নিয়ে তোকে দেখে আসবো, ঠিক আছে? এখন যেতে হবে বোন, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আনাফ শাহরিয়ার এবার তাড়া দিয়ে বলল, হ্যাঁ মা, এবার আমাদের যেতে হবে। আনাফ শাহরিয়ারের কথায় কথা এবার দু হাতে ভাইকে জড়িয়ে ধরল। যেতে মন চাইছে না তার। বোনের পাগলামো দেখে সাজ্জাদ এবার বাধ্য হয়ে স্পর্শকে বলল, স্পর্শ এভাবে কাজ হবে না, তুমি যেভাবে পারো ওকে নিয়ে যাও। স্পর্শ যেন এই অনুমতিরই অপেক্ষায় ছিল। যেহেতু সে একটা নির্লজ্জ ছেলে, যে কোনো কাজ যে কোনো সময় করে ফেলতে তার নির্লজ্জ মনে একটুও লজ্জা সৃষ্টি হয় না। কিন্তু এই রকম একটা পরিস্থিতিতে সে নিজেও সিরিয়াস হয়ে পড়েছিল। কিন্তু এবার সাজ্জাদের অনুমতি পেয়ে আর তাকে পায়কে, আর এছাড়া তার কাছে আর কোনো উপায়ও নেই। তাই চেনা অচানা সবার সামনেই সাজ্জাদের বুক থেকে কথাকে টেনে এনে সঙ্গে সঙ্গে কথাকে কোলে তুলে নিল। ওদিকে বেচারা কথা এবার কান্না ভুলে লজ্জায় চুপ করে গুটিয়ে গেছে। সে খুব ভালো করেই জানে তার নির্লজ্জ বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু এই কাজটা যেন একটু বেশি হয়ে গেছে। কথার ভীষণ রাগ হচ্ছে, কিন্তু এখন সে আপাতত চুপ করে আছে। নির্লজ্জ স্পর্শের এই কাণ্ডে বড়রা সবাই আপনা আপনি মাথা নুয়ে মিটিমিটি হাসতে লাগলো, আর সমবয়সীরা সবাই জোরে হেসে উঠল। স্পর্শ কথাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসে ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। গাড়ি চলতে লাগলো। স্পর্শ কথার পাশে বসে কথার হাত ধরতেই কথা তার হাতটা ছিটকে সরিয়ে দিয়ে তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালো। স্পর্শ কথার রণমূর্তি দেখে শুকনো ঢুক গিলল। কথা চোখ দিয়ে এবার পানি নয়, যেন আগুন বের হচ্ছে। কথা স্পর্শের বুকে তার দুহাত দিয়ে এক নাগাড়ে আঘাত করতে করতে বলল, কি করলেন আপনি? এটা কি করলেন? হ্যাঁ, এত এত মানুষের সামনে এতটা নির্লজ্জ আপনি কি করে হতে পারলেন? ওইদিকে স্পর্শ দুহাত দুদিকে উঁচিয়ে রেখে অনবরত হেসে যাচ্ছে। কথার নরম হাতের আঘাত স্পর্শের শক্তপোক্ত বুকে বেশি হলে ফুলের আঘাতের ন্যায় কাজ করছে। স্পর্শ এবার হেসকা টানে কথাকে বুকে নিয়ে ফেলে দুহাতে তাকে জড়িয়ে ধরে বলল, কি করব পাখি, তোমার কান্না যে আমার সহ্য হচ্ছিল না। আর তাছাড়া তুমি তো আসতেই চাচ্ছিলে না। তুমি কষ্ট পেও না পাখি, তুমি ছাড়া যে আমি নিঃস্ব, বুঝছো না কেন তুমি? স্পর্শের বুকে গিয়ে কথাও শান্ত হয়ে গেল। তার চোখে আবারও ভিড় করলো কাছের মানুষদের ছেড়ে আসার অশ্রু। পরিচিত স্থানে নতুনভাবে নতুন রূপে পদার্পণ করলো কথা। পরিচিত বাসা, পরিচিত মানুষ। বিয়ের পরও হাতে গোনা কয়েকবার কথা এই বাড়িতে পা রেখেছে, কিন্তু ওই সময় তো এরকম অনুভূতি কাজ করেনি তার মধ্যে। আজ যেন বুকের ভেতরে এক নতুন অনুভূতির সূচনা হচ্ছে কথার। কিছুটা ভয়, কিছুটা জড়তা, আর কিছুটা সংকোচবোধ নিয়ে মিশ্র এক অনুভূতি কাজ করছে। কথা জানে এই বাড়ির মানুষগুলো কতটা ভালো আর কতটা আপন, কিন্তু তবুও তার মধ্যে এই অদ্ভুত অনুভূতি কাজ করছে। বউ হিসেবে ঢোকার সাথে সাথে এই এত বড় বাড়ি, এই পুরো সংসারের দায়িত্ব এখন তার গাতে এসে পড়েছে সেই ভয়। সুরভি আর আদিবাস শাহরিয়ার কথাকে ধরে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে এলো। স্পর্শ কথার সাথে বাড়িতে ঢুকলেও সে নিচেই থেমে গেল। মুখে তৃপ্তির হাসি নিয়ে চেয়ে রইল তার প্রাণ পাখির দিকে। ফুল দিয়ে সজ্জিত খাট, ফুলের গন্ধে সুরভিত হয়ে উঠেছে পুরো কক্ষ।
কথাকে খাটে বসিয়ে দিয়ে তার পাশে বসে পড়ল। কি হয়েছে মা? মুখটা চুপসে আছে কেন? ভয় পাচ্ছিস নাকি ওই বাড়ির কথা খুব মনে পড়ছে? কথার সঙ্গে সঙ্গে সুরভিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সুরভি সযত্নে কথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদিস না মা, তোকে যে এই বাড়িতে আসতেই হতো। তুই যে এই বাড়ির লক্ষ্মী। এই প্রাণহীন বাড়িটাতে তুই যে প্রাণ ফিরিয়ে এনেছিলি, মনে আছে? তোর প্রথম এই বাড়িতে পা রাখা, আমার মাতাল স্পর্শকে নিয়ে তুই প্রথম এই বাড়িতে পা রেখেছিলি। সেদিন জানি না কেন জানি তোর এই মুখটার দিকে অপলকভাবে তাকিয়েছিলাম আমি। মনে এক আশার সঞ্চার ঘটেছিল। তখন বুঝতে পারিনি এই মেয়ে সেই মেয়ে যে আমার আর আমার ছেলের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করবে, এই প্রাণহীন বাড়িটাতে প্রাণ ফিরিয়ে আনবে, আমার ছেলেটার মনের রানী হবে, সঙ্গে সঙ্গে এই ঘরের রানী। কথার চোখে এবার আর পানি নেই। মনের মধ্যেকার সব ভয়ভীতি সংকোচ নিমেষেই উধাও হয়ে গেল। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। সে তো তার দায়িত্বে কখনো পিছু পা হয়নি, ভয় পায়নি কোনো কঠিনতম কঠিন কাজেও। তাহলে এখন কেন সে ভয় পাবে? সে তো জানেই মানুষগুলো সবসময় তার পাশে থাকবে, আর সবচেয়ে বড় কথা তার সুন্দর পুরুষ তার ছায়া হয়ে তার পাশে থাকবে। কথা সুরভির বুক থেকে মাথা তুলে সোজা হয়ে বসলো। স্পর্শের কিছু কাজিন সিস্টাররা দৌড়ে ঘরে ঢুকলো। তাদের মধ্যে একজনের হাতে এক গ্লাস দুধ আর অন্যজনের হাতে মিষ্টির প্লেট। সুরভি মিষ্টির প্লেটটা হাতে নিয়ে কথার মুখের সামনে মিষ্টিটা ধরে বলল, খেয়ে নে মা, সেই কখন বাড়ি থেকে খেয়ে এসেছিস। কথা মাথা নেড়ে নাকচ করলো। সুরভির চোখ দেখে আর মানা করতে পারল না। লক্ষ্মীর মেয়ের মতো একটু মিষ্টি আর একটু দুধ খেয়ে নিল। দুধ আর মিষ্টির প্লেট নিয়ে সুরভি আর আদিবা ঘর থেকে বেরিয়ে গেল। থেকে গেল স্পর্শের কিছু দুষ্টু কাজিন সিস্টারগুলো, যেগুলো দুষ্টু মিষ্টি কথায় কথাকে অসম্ভব লজ্জায় ফেলছে। যেহেতু এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে সবার সাথে কথার পরিচয় হয়ে গিয়েছিল, তাই ফ্রিলিভাবেই কথা সবার সাথে মিশতে পারছে। আর তার মতো মিশুকি স্বভাবের মেয়ের কাছে এটা তেমন কোনো কঠিন কাজ নয়। কিন্তু এত সব কিছুর মধ্যেও কথা তার আপন মুখগুলোকে খুব মিস করছে, আর কিছুটা অভিমানও ভিড় করেছে মনের এক কোনায়। কি হতো এই মানুষগুলো তার সাথে এই বাড়িতে আসলে? এইসব ভাবতে ভাবতে হঠাৎ করেই হুড় মুড়িয়ে রিমি, মাহি আর তুলি এই ঘরে ঢুকলো। তাদের দেখে কথার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। অভিমান নিমেষেই ঘুচে গেল। সঙ্গে সঙ্গে মুখে তৃপ্তির হাসি ঝিলিক দিয়ে উঠল। কথার মন খারাপ দেখে সুরভি ফোন করে তাদের আসতে বলেছে। রিমি, মাহি আর তুলি দৌড়ে এসে প্রিয় বন্ধুকে চারদিক দিয়ে জড়িয়ে ধরল। সবাই একসঙ্গে হেসে উঠল। তাদের হাসির ঝঙ্কার পুরো কক্ষের চারদিকে ছড়িয়ে পড়ল। রাত ঘনিয়ে এসেছে। কথা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। ভারী বেনারসি আর ভারী গহনা খুলে নিয়েছে। সকালের করা মেকআপ তুলে হালকা সাজ আর মেরুন রঙের লিপস্টিক ঠোঁটে দিয়ে নিজেকে আয়না দেখছে কথা। পরনে তার ওই শাড়িটাই যে শাড়িতে স্পর্শ প্রথম তার জন্য পছন্দ করে নিয়ে এসেছিল। শাড়িটা আলমারিতেই ছিল। স্পর্শ কথাকে মেসেজ করে বলেছে ওই শাড়িটাই পরতে। শাড়িটার সাথে ম্যাচিং করে হালকা জুয়েলারি আয়নার সামনে থেকে সরে গিয়ে কথা এবার এই ঘরটার চারদিকে একবার নজর বুলিয়ে নিল। রাত যত গভীর হচ্ছে, কথার মনের মধ্যেও যেন অন্যরকম অনুভূতির সৃষ্টি হচ্ছে। একটু ভালো লাগা, একটু ভয় আর একটু জড়তা, সব মিলিয়ে মিশ্র এক অনুভূতি। ওদিকে দরজার বাইরে প্রাণ পাখির কাছে আসার জন্য ছটফট করতে থাকা স্পর্শের সাথে সবাই যেন শত্রুতা শুরু করে দিয়েছে। পক্ষে থাকা বন্ধুটাও যেন তার মনের অবস্থা বুঝতে পারছে না। মেয়েদের সাথে তর্ক বিতর্ক করেই যাচ্ছে। পকেটে থাকা মানি ব্যাগটা দখল করে নিয়েছে যাতে স্পর্শ একটা টাকাও মেয়েদের হাতে না দিতে পারে। স্পর্শ এবার শাওনের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই কি শুরু করে দিয়েছিস শাওন? ওরা যা চাই দিয়ে দে না, তাহলেই তো হয়। শাওন স্পর্শকে থামিয়ে দিয়ে বলল, তুই এইসবের মধ্যে কথা বলছিস কেন? আমি না তোকে নিষেধ করেছি এইসবের মধ্যে তোকে কথা না বলতে? স্পর্শ অধৈর্য হয়ে বলল, ঠিক আছে, তোরা যা ইচ্ছে তাই কর, আমি ঘরে যাচ্ছি। স্পর্শ পা বাড়াতে দেরি হয়েছে, কিন্তু মেয়েরা দরজার সামনে দাঁড়াতে দেরি হয়নি। তাদের মধ্য থেকে রিমি বলে উঠল, তা তো হবে না স্পর্শ, তুই চলে গেলে তো ওই কঞ্জুসটা আমাদের একটা টাকাও দেবে না। স্পর্শ বলল, দেখ রিমি, আমার কাছে কিন্তু একটা টাকাও নেই। আমার সব টাকা শাওনের হাতে। এখন তোরা ওর কাছ থেকে কিভাবে টাকা উদ্ধার করবি সেটা তোদের ব্যাপার। আমাকে এর মধ্যে ছেড়ে দে প্লিজ। তুলি বলে উঠল, কভি নেহি, টাকা না পাওয়া পর্যন্ত আমরা এক চুলও দরজার সামনে থেকে নড়ব না স্পর্শ ভাইয়া। স্পর্শ এবার শাওনের দিকে হাত বাড়িয়ে বিরক্ত সুরে বলল, এই কঞ্জুস, আমার মানি ব্যাগ দে। শাওন পকেটে হাত রেখে বলল, কখনো না,
আমি তোর টাকা এভাবে ওই শাকচুনাদের হাতে যেতে দিব না। তোর টাকার হিসাবে নিকেশের দায়িত্ব সব আমার হাতে। আমি আমার দায়িত্বে কখনো অবহেলা করতে পারি না। আর তাছাড়া আমার মনে আছে তুই কিভাবে আমার বাসর ঘরে ওই শাকচুনাদের হাত থেকে আমার টাকা বাঁচিয়েছিলি। আমার তো সেই উপকার মনে আছে, তাই আমিও তো সেই উপকার এবার ফিরিয়ে দিতে চাই। স্পর্শ দাঁতে দাঁত চেপে বলল। তোর উপকারে আমার দম বন্ধ হয়ে আসছে, তোর উপকারের আমি গোষ্ঠী কিলাই। মেয়েরা সবাই এবার একসঙ্গে হেসে উঠল। স্পর্শ হুমড়ি খেয়ে পড়ল শাওনের উপর। শাওনে থেকে জোর জবরদস্তি করে তার মানিব্যাগটা হাতে নিয়ে নিল, আর সেই মানিব্যাগ ভর্তি টাকা মেয়েদের হাতে দিয়ে সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে চলে গেল। মেয়েরা তো খুব খুশি, ওই মানিব্যাগে তাদের ডিমান্ডের থেকে আরও বেশি টাকা ছিল। ওদিকে শাওন চিত হয়ে ফুলের শুয়ে আছে। বন্ধুর উপকারের নাম করে তাকে বউয়ের কাছ থেকে কিছুটা সময় দূরে রাখার ফোন দিয়ে এটেছিল মনে মনে। কথার জন্য স্পর্শের ছটফটানি দেখতে খুব ভালোই লাগে সবার। দরজা খোলার শব্দে আপনা আপনি কথার চোখ দরজার উপর পড়ল। আকাঙ্ক্ষিত সুন্দর পুরুষকে সামনে দেখে লোভ সামলাতে পারল না সে, দৌড়ে গেল তার সুন্দর পুরুষের দিকে। স্পর্শ অপেক্ষার প্রহর শেষ হবার আশায় দম বন্ধ হয়ে আসছিল তার। প্রাণ পাখিকে বুকে নিল, হয়তো নিঃশ্বাসটা ফিরে আসবে। বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাসটা ফিরে পেতে দ্রুত পায়ে এগিয়ে গেল তার প্রাণ পাখির দিকে। কথা কাছে আসতেই তার ক্রমশ জড়িয়ে তাকে উপরে উঠিয়ে নিল। কথায় স্পর্শের গলা জড়িয়ে মাথা নিচু করে স্পর্শের চোখের উপর চোখ রাখল। স্পর্শ কথাকে নিয়ে ঘুরতে লাগলো। দুজনেই প্রাণ খুলে হাসতে লাগলো। এই হাসি যেন শুধু হাসি নয়, এই হাসি তাদের মিলনের সুর বয়ে আনছে। কত কত কঠিন থেকে কঠিনতম বাধা পেরিয়ে আজ তারা মিলিত হলো। বিগত পথগুলোতে ছিল শত রাগ, অভিমান, অভিযোগ আর প্রতিশোধের সুর। সেই সব পথ পেরিয়ে আজ শুধু তাদের জীবনে বেজে উঠল ভালোবাসা আর মিলনের সুর। আজ যেন এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ শুধু তারা দুজনেই। সেই সুখে দুজনের প্রাণ খুলে হাসতে লাগলো। আস্তে আস্তে কথাকে উপর থেকে নিচে নামিয়ে নিল স্পর্শ, জড়িয়ে নিল নিজের প্রশস্ত বুকে। কথাও নিজেকে গুটিয়ে নিল স্পর্শের বিশাল বুকে। চুপটি করে কান পেতে বিপরীত মানুষটার হৃদস্পন্দন শুনতে লাগলো। যদিও তার বুকেও হাতুড়ি পেটার শব্দ হচ্ছে, বিপরীত মানুষটার হৃদস্পন্দন শুনে যেন সেই হাতুড়ি আরও দ্বিগুণ গতিতে চলতে লাগলো। কিছুটা সময় এভাবেই চলে গেল। ছাড়তে ইচ্ছে করছে না কেউ কাউকে। কথাকে বুকে নিয়ে স্পর্শ ঘোর লাগা কণ্ঠে বলল, তুমি আমার প্রাণ নাশিনী হয়ে উঠেছ কথাগুলি, সেটা কি তুমি জানো না? থমকালো কথা। প্রাণ নাশিনী, কিন্তু সে তো তার প্রাণ পাখি ছিল। সমীকরণ মিলাতে চাইল কথা। ঠিক কতটা ভালোবাসলে কারো প্রাণ নাশিনী হওয়া যায়? কয়েক সেকেন্ড অপেক্ষা করে অবুঝ চোখে তাকালো স্পর্শের দিকে। এই বুঝদার মেয়েটার অবুঝ চেহারা দেখে হাসলো স্পর্শ। কথার ছোট্ট মুখটা নিজের দুহাতে পুড়ে নিয়ে তার কপালে গভীর চুম্বন করে বলল, প্রাণ নাশিনী তো আজ তোমার চোখে আমি নিজের বিনাশ দেখতে পাচ্ছি। তবে অপর পক্ষকে বিনাশ করার আগে নিজেও তৈরি হয় না কথাগুলি। তোমাকেও পুরোপুরি বিনাশ করে দেব আমি। কথা স্পর্শের কথার মানে খুব ভালো করেই বুঝতে পারল। যদি খুব লজ্জা পেল, সে কিন্তু লজ্জাকে দমিয়ে রেখে বিপরীত মানুষটাকে ঘায়েল করতে বলল, আমি তৈরি মিস্টার আহরার শাহরিয়ার স্পর্শ। দেখা যাক কে কাকে বিনাশ করতে পারে। জার্নালিস্ট হিসেবে আমি আপনার থেকে কম হলেও সঙ্গী হিসেবে নিজের ভাগের এক চুল পরিমাণও পিছু পা হব না। শেষের কথাটা স্পর্শের কলার চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে চোখে আর কণ্ঠে কিছুটা নেশা ছিটিয়ে বলে উঠল কথা। স্পর্শ তো এমনিতেই পাগল প্রায় হয়ে আছে, তার উপর কথার এরকম রেসপন্স দেখে সে আর সহ্য করতে পারল না। কোনো বাক্যতে সময় নষ্ট না করে কথাকে কোলে তুলে নিল। মৃদু হাসলো কথা। আস্তে করে শুয়ে দিল ফুলসজ্জিত বিছানায়। গায়ের পাঞ্জাবিটা খুলে নিয়ে উন্মুক্ত শরীরে নিজেও কিছুটা ভর দিয়ে আতশো অবস্থায় শুয়ে পড়ল কথার উপর। কথা ডাগর ডাগর চোখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার সুন্দর পুরুষের দিকে। নিজের হাত দিয়ে তার গালে আর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। স্পর্শ ডুবে গেছে কথার সে নেশাক্ত চোখে। ইচ্ছে করছে এই মুহূর্তে পুরোপুরিভাবে শেষ করে দিতে এই মেয়েটাকে, কিন্তু তারপরও কথাকে ভয় দেখানোর উদ্দেশ্যে বলে উঠল, নিশ্চয়ই ভয় পাচ্ছ তুমি। আমি জানি আমার প্রাণ পাখি কতটা নাজুক আর ভীতু। কথা মুস্কি হেসে বলল, সাহসী তো আমি আগে থেকেই ছিলাম মিস্টার আহরার শাহরিয়ার স্পর্শ। আর লজ্জা অনেকটা সময় কেটে গেছে মিস্টার। এই পুরো সময়টুকু আপনার সাথেই কাটিয়েছি আমি। এইটুকু সময়ে যদি আপনার কাছে নির্লজ্জের উপাধিটা না লাভ করতে পারি, তাহলে কেমন বউ আমি? বউ হিসেবে আপনার এইটুকু সম্পদের মালিক তো আমাকে হতেই হতো। পুরোপুরি ভেবাচাকা খেয়ে গেল স্পর্শ। কি বলছে কথা? সেও নির্লজ্জ, আর তার বউও যদি নির্লজ্জ হয় তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? নির্লজ্জ টক্করটা মন্দ হবে না, বিপরীতে জমে ক্ষীর হয়ে যাবে।
মনে মনে এইসব ভেবে ঠোঁট টিপে হাসল স্পর্শ। যদিও তার লজ্জাবতী বউটাকে তার ভীষণ ভালোই লাগতো, কিন্তু এই নির্লজ্জর বউটা যে তাকে পুরোপুরি ঘায়াল করতে এক পাও পিছু পা হবে না সেটা ভেবে তার মনে আর শরীর এক নেশা বয়ে গেল স্পর্শে। সেই নেশায় আসক্ত হয়ে চোখের পলকে কথার ঠোঁটে নিজের উষ্ণ ঠোঁট দিয়ে চেপে ধরল। কথার হাত এবার আপনা আপনি স্পর্শের পিঠে হাত বুলিয়ে তার মাথায় গিয়ে পৌঁছেছে। কথা স্পর্শের চুলে হাত বুলাতে লাগলো। প্রাণ পাখির এরকম রেসপন্স দেখে স্পর্শ যেন আরো পাগল হয়ে যাচ্ছে, কিন্তু স্পর্শের উদ্দেশ্য ছিল অন্য। সে কথাকে ভয় দেখাতে চাইছিল। কথার নির্লজ্জা সাহসী খোলসের আড়ালে লাজুক আর ভীতু কথাকে বের করে আনতে উঠে পড়ে লেগেছিল দুষ্টু স্পর্শ। কিন্তু কথায় স্পর্শকে কোনো রকম চান্স দিচ্ছিল না। সে স্পর্শের সাথে পাল্টা রেসপন্স দেখিয়েই যাচ্ছিল। এবার স্পর্শ কথার ঠোঁট ছেড়ে দিয়ে কথার দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে আবারও বলল, এবার ভয় পাচ্ছ তো কথায় বলি? কথা মৃদু হেসে মাথা নেড়ে বলল, কখনো না। স্পর্শ নেশাময় হাসি হাসল, আবারও ঝাঁপিয়ে পড়ল কথার উপর। দুহাত কথার কানের পেছনে রেখে সে থেকে নিজের আরো কাছে টেনে আনলো। বিরামহীনভাবে কথার গাল গলাতে আদর করতে লাগলো। কথাও স্পর্শের পাশাপাশি নিজের উষ্ণ ঠোঁট বসিয়ে দিচ্ছিল স্পর্শের কাঁধে গলায়। কিছুক্ষণ এভাবেই কেটে গেল, কিন্তু কথাকে দমাতে পারল না স্পর্শ। কি হচ্ছে এসব? তার এই নির্লজ্জ বউটাকে তার খুব অচেনা লাগছে, যদিও স্পর্শের খুব ভালোই লাগছে। এরকম একটা বউ তার জন্য প্রাপ্যই ছিল, কিন্তু এই মুহূর্তে কথাকে হারানোটা যেন দায় হয়ে পড়েছিল তার কাছে। ব্রাহ্মহীনভাবে আদর শেষে স্পর্শ এবার মাথা তুলে তাকালো কথার দিকে, আবারও হেসে বলল, এবার নিশ্চয়ই ভয় পাচ্ছ কথাগুলি? কথা এবারও নিজের মৃদু হাসি প্রয়োগ করে বলল, নো মিস্টার, ইজ নট পসিবল। আবারও ভেবাচেকা খেয়ে গেল স্পর্শ, কিন্তু এবার সে ফাইনালি কাজটা করবে বলে মনে মনে ঠিক করলো। দুষ্টু হাসি হাসলো স্পর্শ। নিজের হিসাব নিকাশের পাঠ পূর্ণ করতে স্পর্শ এবার কথার শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে দিল। লজ্জায় কুকড়ে গেল কথা, সাথে সাথেই নিজের লজ্জা ঢাকতে দুহাত চেপে ধরল নিজের বুকে। যতটা সম্ভব হাত দিয়ে নিজেকে ঢেকে দিল। উচ্চস্বরে দুষ্টু হাসি হাসলো স্পর্শ। সে খুব ভালো করেই জানে কথাকে দমিয়ে দিতে তার এই কাজটাই মুখ্য কাজ করবে। বিগত 2 বছর অসুস্থতা স্পর্শ সবসময় কথা ছায়া হয়ে তার পাশে থাকত। স্বামী হলেও কথা সবসময় তাকে স্পর্শের সামনে ঢেকে ঢুকিয়ে রাখার চেষ্টা করত। কথার এই চেষ্টা দেখে স্পর্শ নীরবে হাসত, কিন্তু কথা যখন ঘুমিয়ে যেত তখন কথার হুঁশ থাকতো না। বেখালি আর ঘুমন্ত কথা জানতেই পারত না প্রতিদিনই তার বুকের উপর থেকে ওড়নাটা সরে যেত। কথার অসুস্থতায় স্পর্শ পুরোপুরিভাবে ধৈর্যশীল থাকত। ওই সময় তার একটা মাত্রই লক্ষ্য ছিল কথাকে পুরোপুরি সুস্থভাবে দেখা। তাই কথাকে ওই অবস্থায় দেখে স্পর্শ মিটিমিটি হাসলেও সে তার দৃষ্টি সংযত রাখতে পুরোপুরি তৈরি থাকত। স্পর্শ ঘুমন্ত কথার ওড়নাটা ঠিক করে দিত যাতে লাজুক কথা ঘুম ভেঙে নিজেকে এই অবস্থায় দেখে লজ্জা না পায়। তাই স্পর্শ খুব ভালো করেই জানে তার এই কাজে কথা বেশ লজ্জা পেয়ে যাবে। কথাকে হারিয়ে দিয়ে এবার স্পর্শ জয়ের হাসি হেসে বলল, এবার তো ফাইনালি লজ্জা পেলে লাজুক পাখি। স্পর্শের মুখে জয়ের হাসির কথা সহ্য হচ্ছে না, তাই যেদি কথা নিজের লজ্জাকে বিসর্জন দিয়ে তার দুই সরিয়ে দিয়ে নিজেকে মেলে ধরল স্পর্শের বেহায়া চোখের সামনে। আপনা আপনি চোখ দুটো বড় বড় হয়ে গেল স্পর্শের। ঢুক গেলে বেহায়া চোখে তাকিয়ে আছে কথার দিকে। কথার পারছে না এই বেহায়া চোখের সামনে নিজেকে এভাবে মেলে ধরে রাখতে, তাই কথা এবার নিজেকে ঢাকতে আঁচল টেনে নয় স্বয়ং স্পর্শকেই বুকে টেনে নিয়ে নিজেকে ঢাকতে চাইল। স্পর্শ এবার যেন মিশে গেল তার কথাকলির মাঝে। হারজিতের খেলা বাদ দিয়ে দুজন দুজনকে উষ্ণতা বিলিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল। একে অপরের ভালোবাসার রঙে নিজেদের পরিপূর্ণ করতে ব্যস্ত হয়ে পড়ল জীবন নামক সুখ পাখিটাকে ভালোবাসার রংধনুরূপে সাজিয়ে তুলতে। রিসিপশনের জাঁকজমকপূর্ণ আয়োজন প্রায় শেষের দিকে। এখন শুধু অতিথিরা আসার বাকি। সুরভি গিয়ে কথাকে তাড়া দিল, যার জন্য এই আয়োজন তার দেরি হলে বিষয়টা খুবই বেমানান হবে। গোল্ডেন কালার লেহেঙ্গাতে সেম কালারের গর্জিয়াস কাজ, সাথে ম্যাচিং জুয়েলারি, তার সাথে মানানসই মেকআপ, সব মিলিয়ে পারফেক্ট লাগছে কথাকে। মাহি চুড়িগুলো ভাঁজ করে এনে দিল কথার কাছে। কথাও আয়নার সামনে বসে চুড়িগুলো পরতে লাগলো। আর ওদিকে স্পর্শের কাজিন সিস্টারগুলো দুষ্টু মিষ্টি কথা বলে পুরো ঘর জমিয়ে রেখেছিল। তাদের কথোপকথনের মধ্যে একজনের চোখ পড়ল আধখোলা দরজাটার দিকে। এক প্রকার চেঁচিয়েও বলে উঠল, ভাইয়া তুমি এখানে কি করো? দেখো ভাবি, ভাইয়া এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। কথা সহ সবগুলো মেয়েলি চোখ মুহূর্তে দরজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। স্পর্শকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি এক প্রকার ধমক দিয়ে বলল, কি ব্যাপার স্পর্শ, তুই এখানে কেন?
জানিস না এই মুহূর্তে তোর এখানে আসা নিষেধ? এক্ষুনি বের হ। রিমির কথার প্রসঙ্গে স্পর্শ বলল। রুমটা যেহেতু আমার, সেহেতু প্রয়োজনে আসতেই পারি। আর এটা কিন্তু যেমন তেমন প্রয়োজন নয়, একেবারে শ্বাস আটকে থাকার মতো প্রয়োজন। সুতরাং প্রয়োজন না মিটলে অঘটন ঘটবার পরিপূর্ণ সম্ভাবনা রয়েছে। তাই সময় থাকতে প্রয়োজনটা মিটিয়ে নেওয়া উচিত নয় কি? স্পর্শ কথা বলছে আর চোখে বারবার আয়নায় কথার প্রতিবিম্বর দিকে তাকাচ্ছে। বিষয়টা কারোরই নজরও এড়ালো না, কিন্তু কথাও এদিকে কোনো পাত্তা দিল না। সে নিজের মতো করে হাতে চুড়ি পরতে ব্যস্ত। স্পর্শের প্রয়োজনের কথা শুনে রিমি আবারও বলে উঠল। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি কেমন প্রয়োজন তোর পড়েছে, কিন্তু আপাতত প্রয়োজন মেটানো সম্ভব হবে না। সো আপনি এখন যেতে পারেন। স্পর্শ দাঁতে দাঁত চেপে রিমির উদ্দেশ্যে বলল। খুব ননদের পক্ষ নিয়ে ভাবিগিরি ফলাচ্ছিস, তাই না? কিন্তু ভাবির আগে যে তুই কারো বন্ধু ছিলিস সে কথা ভুলে গেছিস নাকি? বন্ধুর সাথে এত বড় বেইমানি করতে পারছিস? এবার মাহি ছাড়ি দিয়ে বলে উঠল। এইসব ইমোশনাল ব্ল্যাকমেলে কাজ হবে না, বুঝতে পেরেছো? জলদি বের করো। স্পর্শ আরও একবার তার ব্যক্তিগত প্রাণ নাশিনীর দিকে তাকালো। কথা চুপ করে আয়নার সামনে বসে আছে, চুড়িগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখছে ঠিকঠাক আছে কিনা। তার প্রাণ নাশিনী চুপ করা দেখে স্পর্শ দাঁতে দাঁত চেপে বড় বড় পা ফেলে কথার কাছে এগিয়ে এসে বলল। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা যেহেতু নিজেদের কথা থেকে সরে আসবে না, তাই আমার প্রয়োজন আমাকেই দেখতে হবে। নিজস্ব মান সম্মান বাঁচিয়ে রাখতে চাইলে নিজ দায়িত্বের চোখ বন্ধ করতে পারো। পরে আবার আমাকে বলো না যেন যে আমি তোমাকে সতর্ক করে দেইনি। বলে স্পর্শ কথার হাত ধরে তাকে আয়নার সামনে থেকে দাঁড় করিয়ে নিয়ে হেসকা টানে সবার সামনে নিজের বুকের সাথে মিশিয়ে কোমর পেঁচিয়ে ধরল। সবাই এক প্রকার চোখে হাত দিয়ে চিল্লিয়ে উঠল। আরে থাম ভাই থাম, যতটুকু করেছিস ততটুকুই থেমে যা, আর বেশি কিছু করার চেষ্টা করিস না। তোর না হয় একেবারে লজ্জা শরম নাই, তাই বলে কি আমাদেরও লজ্জা শরম নাই নাকি? স্পর্শ শয়তানি হাসি হেসে বলল। ও তাই নাকি? তাহলে এতই যখন লজ্জার ভয় হয়, তাহলে এইসব বিষয়ে নাক গলাতে আসিস কেন? রিমি চোখে হাত ধরেই বলল। মাত্র 2 মিনিট, এর থেকে বেশি এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরেই নিচ থেকে ডাক পড়বে, তাই জলদি নিজের প্রয়োজন শেষ কর। আমরা ততক্ষণ রুমের সামনেই আছি। সবাই চোখে হাত রেখেই বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজাটা হালকা চাপা দিয়ে গেল। তারা চলে যেতে স্পর্শ তীক্ষ্ণ চোখে কথার দিকে তাকালো। স্পর্শের এভাবে তাকানো দেখে কথা দুহাত দিয়ে স্পর্শের গলা জড়িয়ে ধরে বলল। কি হয়েছে স্বামী সাহেব, এভাবে তাকাচ্ছেন কেন? রাতের প্রয়োজন কি এখনো মেটেনি? স্পর্শ কথার কোমর জড়িয়ে আরো কাছে টেনে বলল। জনম জনমেও সেই প্রয়োজন মিটবার নয় পাখি, কিন্তু আমার রাগ হচ্ছে ওই পাজিগুলো আমাকে তোমার কাছে আসতেই দিচ্ছিল না। আর তুমিও সব নীরবে সহ্য করলে, কিছুই বললে না। পারফরমেন্স শুধু রাতের আধারে নীরবে দেখালে হবে না পাখি। নির্লজ্জ কাকে বলে জানো তো? আর তুমি জানবেই বা কেন? তুমি তো নাকি আমার কাছ থেকে সেই উপাধিটা রপ্ত করেছো, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি এখনো নির্লজ্জতা ভালো করে রপ্ত করতেও পারোনি পাখি। তোমার আরো ক্লাস প্রয়োজন। কথা স্পর্শের শেরওয়ানির কলার চেপে স্পর্শকে আরো কাছে টেনে বলল। ছাত্রী হয়ে রাজি আমি। সারাটা জীবন আমি আপনার কাছে থেকে ক্লাস করতে রাজি আছি, কিন্তু শিক্ষকের থেকে ছাত্রীর পারফরমেন্স যাতে ভালো হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু শিক্ষক হিসেবে খুব বদনাম কামাতে হবে আপনাকে। স্পর্শের ঠোঁটের কোণ জুড়ে মৃদু হাসির রেখা যেন আবারও ফুটে উঠল। সে কথার কোমর পেঁচিয়ে আরো কাছে টেনে নিল। আরেক হাত দিয়ে কথার গালে হাত বুলাতে বুলাতে বলল। আমি তো চাই আমার ছাত্রীর পারফরমেন্স সব সময় আমার থেকে ভালো থাকুক, আর তার পারফরমেন্সে যে কতটা জমে উঠে সেটা তো আমি কাল রাতেই টের পেয়ে গেছি। প্রেমিক পুরুষটি আবারও দুষ্টু হাসলো। স্পর্শের কথা আর হাসি দেখে কথাও লাজুক হাসলো। স্পর্শ এক চোখ কপালে তুলে বলল। কি করলে তুমি প্রাণ পাখি? তোমার মুখে লজ্জার আভাস, এটা কিন্তু আমার নির্লজ্জ বউয়ের মুখে খুবই বেমানান। কথা স্পর্শের বুকে মুখ লুকিয়ে তার বুকে আলতো হাতে একটা কিল বসিয়ে দিল। স্পর্শ প্রাণ পাখির শরীরটাকে নিচের আরো কাছে টানলো। সময় নিয়ে পুরুষালী ঠোঁট জোড়া কথার কপালের মধ্যখানে চেপে ধরল। নীরবে কিছু উষ্ণ ভালোবাসা ঘন মুহূর্ত পার হলো। কথার দিকে আবারও ভালো করে অবলোকন করে বলল। আমার কল্পনার থেকেও বেশি সুন্দর, যা বর্ণনার ঊর্ধ্বে। এতটা বেশি সৌন্দর্যের চিত্রকর্ম কল্পনাতেও আঁকা সম্ভব নয়।
সত্যি পূর্ণতাটা হৃদয়ে তৃপ্তি এনে দিল। এই তৃপ্তিটা দেওয়ার জন্য স্পর্শ নামক প্রেমিক পুরুষ তার প্রাণ পাখির কাছে কৃতজ্ঞ। কথায় এবার স্পর্শের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার সুন্দর পুরুষটি আমার কল্পনার ঊর্ধ্বে নয়। আমি সব সময় আমার সুন্দর পুরুষটিকে যেভাবে সাজাই ঠিক সেইভাবেই সে এসে আমার সামনে দাঁড়ায়। সোনালী রঙের শেরওয়ানিতে সত্যি স্পর্শকে খুব সুন্দর লাগছে। স্পর্শের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। কথাও পরম আদরে স্পর্শের বলিষ্ঠ পুরুষালী বুকের সাথে মিশে গেল। এক জনম কি হাজার জনম ভালোবেসে গেলেও যেন এই যুগলবন্দির ভালোবাসার কমতি অনুভব হবে না। সুখে দুঃখে ভালো মন্দে জীবনের সব কয়টি পরিস্থিতিতে কেবল এই হাতটাই যেন পাশে পাবার একান্ত আকাঙ্ক্ষা দুজনের। দুটি প্রেমিক মন এবং শরীর যখন একে অপরের সাথে মিশে গিয়ে ভালোবাসার উষ্ণতায় হাবুডুবু খেতে ব্যস্ত, তখনই অপ্রত্যাশিতভাবে দরজায় কড়া পড়ল। দরজার ওপাশ থেকে রিমি কর্কশ গলায় বলে উঠল, আরে ভাই, হলো তোর প্রয়োজন ছিল বুঝলাম, কিন্তু এখন দেখছি সীমাহীন প্রয়োজন চলছে। বর সাহেব, নিচে আপনাকে চিরুনি খোঁজার ন্যায় খোঁজ চলছে। আমরা কি বলবো আপনাদের বর এখন তার বইয়ের সাথে প্রয়োজন মেটাতে ব্যস্ত? এই কথা বলার সাথে সাথে সবার মুখে হাসির ধুম পড়ে গেল। দরজার এপাশ থেকে সেটা খুব ভালো করেই কানে আসছে তাদের। স্পর্শ কথার দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছেড়ে বিরক্ত কণ্ঠে বলে উঠল, ইস, কি ঝামেলা! শান্তিমতো একটু নিজের বিয়ে করা বউয়ের সাথেও সময় কাটানো যায় না। ওরা কি বুঝতে পারে না আমি একটা বউ পাগল ছেলে? আমাকে একটু বউয়ের সাথে সময় কাটাতে দেওয়া উচিত। স্পর্শের কথা শুনে কথাও ফিক করে হেসে ফেলল। প্রাণ পাখির হাসি মুখটা দেখে স্পর্শের ঠোঁটেও হাসি ফুটে উঠল। স্পর্শ আবারও তার প্রাণ পাখির কপালে চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রিসেপশনের জমকালো অনুষ্ঠান খুব সুন্দরভাবেই শেষ হয়েছে। বিকেল পর্যন্ত খাওয়া দাওয়া আর ফটো সেশনের মাধ্যমে ব্যস্ত সময় পার করলেও সন্ধ্যায় ঢাকার নামি দামি শিল্পীরা মন মাতানো গান নিয়ে অনুষ্ঠান পুরো জমজমাট করে রেখেছিল। তাদের গানের সাথে তাল মিলিয়ে নেচেছিল স্পর্শ কথা সহ আরও সব কাপলগুলো। অনুষ্ঠানের শেষে পারিবারিক ফটো সেশনের মাধ্যমে রিসেপশনের আয়োজন সম্পূর্ণ করা হয়েছে। গেস্টদের বিদায় শেষে কথার পরিবারও কথা সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সারা দিনের ক্লান্তি নিয়ে কথা ঘরে এসে বিছানায় গায়ে লিয়ে দিল। খুব ক্লান্ত লাগছে তার। পরনের লেহেঙ্গা আর গহনাগুলো খুলে রাখার এনার্জি দিচ্ছে না তার। স্পর্শ ঘরে এসে দেখে কথা ঘরে এসে গায়ে লিয়ে দিয়েছে বিছানায়। এই আলসে মেয়েটা নাকি আবার জার্নালিস্ট ছিল। এসব ভেবে হাসলো স্পর্শ। এগিয়ে গিয়ে আলতো হাতে কথার মাথায় হাত রাখতেই কথা চোখ খুলে তার দিকে তাকালো। স্পর্শ মৃদু হেসে বলল, খুব টায়ার্ড লাগছে? কথা মাথা নেড়ে বলল। স্পর্শ কথার হাত ধরে তাকে বসিয়ে দিয়ে নিজেই তার গা থেকে আস্তে আস্তে সব গহনা খুলে দিল। গহনা খোলা শেষে স্পর্শ কথা লেহেঙ্গার ব্লাউজের ফিতা ধরে টান দিতেই কথা ভুরু কুচকিয়ে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ ভুরু কুচকিয়ে বলল, কি বাবা, এভাবে তাকানোর কি আছে? সাহায্য করছি তো তোমায়। কথা স্পর্শের হাত থেকে ফিতাটা ছাড়িয়ে নিয়ে বলল, কোনো দরকার নেই, আমি পারবো। এই কথা বলে কথা আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমের দিকে পা বাড়াতে স্পর্শ তার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এই ব্যাগে একটা শাড়ি আছে, তার সাথে প্রয়োজনীয় সব কিছু আছে। এই শাড়িটা পরে এসো। কথা বলল। আবার নতুন শাড়ি কেন? স্পর্শ কিছু না বলে তার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে ওয়াশরুমের দরজার দিকে ইশারা করলো। কথাও ব্যাগটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। কথা ওয়াশরুমে ঢুকে লেহেঙ্গা খুলে শাড়িটা পরার জন্য ব্যাগ থেকে শাড়িটা খুলতে কথার চোখ আপনা আপনি কপালে উঠে গেল। স্পর্শ তো তার সাথে চিটিং করেছে। কথা তো ব্যাগে এই জিনিসটা কখনোই আশা করেনি। স্পর্শ দরজার ওপাশেই ছিল। সে জানে তার ডাক আসবে, তাই সে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কথা দাঁতে দাঁত চেপে স্পর্শকে কর্কশ গলায় বলে উঠল, চিটার, লায়ার কোথাকার। স্পর্শ ঠোঁট টিপে হেসে বলল, কি হয়েছে বউ, এত সুন্দর সুন্দর বাক্য প্রয়োগ করছো কেন? কথা আবারও দাঁতে দাঁত চেপে ওয়াশরুমের ভিতর থেকে বলল, ব্যাগের ভেতর শাড়ি বলে এটা কি ধরিয়ে দিয়েছেন আমার হাতে? স্পর্শ না বোঝার ভান ধরে বলল, কি আছে ওই ব্যাগে? কথা বলল, ও আপনি জানেন না কি আছে? স্পর্শ দরজার ওপাশ থেকে বলল, না তো, আমি তো জানি না কি আছে। হয়তো শপিং মলে কারোর সাথে ব্যাগ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা বলো তো ওই ব্যাগে কি আছে? কথা বলল, দুষ্টুমি করা হচ্ছে আমার সাথে, আমি বলতে পারবো না কি আছে। স্পর্শ হেসে বলল, তো এখন কি করবে? ব্যাগে যা আছে তাই তোমাকে পড়তে হবে বউ। তাড়াতাড়ি পরে বাইরে বেরিয়ে এসো। কথা বলল, আমি এসব পড়তে পারবো না, আপনি আমাকে একটা শাড়ি দিন।
স্পর্শ মৃদু হেসে বলল, কিন্তু তোমাকে যে ব্যাগে যা আছে তাই পরে বেরিয়ে আসতে হবে বউ। বলেছিলাম না নির্লজ্জ হওয়ার ক্লাস নিব, তাই বাধ্য ছাত্রীর মতো যা আছে তাই পরে বেরিয়ে এসো। আবার যে তোমাকে ওই ড্রেসে দেখার খুব ইচ্ছে। স্পর্শের কথা শুনে কথা খুব লজ্জা পেয়ে গেল, দুহাত দিয়ে মুখ ঢেকে অনুরোধ করে বলল, প্লিজ এরকম করবেন না, দিয়ে দিন না একটা শাড়ি, আমি পারবো না এই ড্রেস পরে বেরিয়ে আসতে। স্পর্শ বলল, আমি যে তোমাকে শাড়ি দিব না প্রাণ পাখি, তোমাকে এই ড্রেসেই বাইরে বেরিয়ে আসতে হবে। আর তাছাড়া তুমি যদি একেবারেই কিছু না পরে বেরিয়ে আসতে চাও তাতেও আমার কিন্তু কোনো আপত্তি নেই। কথা দাঁতে দাঁত চেপে বলল। নির্লজ্জ অসভ্য শয়তান একটা ছেলে। স্পর্শ বলল, আমি তাই। কথা বুঝতে পারছে স্পর্শ তার জালেই তাকে ফাঁসাতে চাচ্ছে। কাল রাতে একটু নির্লজ্জ হওয়ার ভান করেছিল বলে স্পর্শ পদে পদে তার সেই ফায়দা তুলছে, কিন্তু অন্ধকারে তো যেমন তেমন আলোতে কথাতে এই ড্রেস পরে স্পর্শের সামনে যেতে লজ্জায় মরে যাবে, কিন্তু তার কাছে তো আর কোনো উপায়ও নেই। তাই কথা ব্যাগে থাকা ওই লাল রঙের শর্ট নাইট ড্রেসটা পরেই ওয়াশরুম থেকে কাচুমাচু হয়ে বেরিয়ে এলো। কথা দুহাত দিয়ে যতটুকু পারছে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করছে। স্পর্শ কথার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শুকনো ঢোক গিলে নিচ থেকে উপর পর্যন্ত পরখ করে দেখে নিল তার প্রাণ পাখিকে। হৃৎপিণ্ডটা এতটা জোরে লাফাতে শুরু করে দিয়েছে যে মনে হচ্ছে এক্ষুনি হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে বাইরে বেরিয়ে আসবে, আর সেটা এসে পড়বে ওই সামনে থাকা রমণীর পায়ের সামনে। কথা হাত কসলাতে কসলাতে দৃষ্টি নিচু রেখে দাঁড়িয়ে আছে। ওই বেহায়া চোখের দিকে চোখ রাখতে পারছে না কথা। স্পর্শ আর সহ্য করতে পারছে না। দূরত্ব ঘুচিয়ে দিতে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কোলে তুলে নিল কথাকে। বিছানায় শুয়ে দিয়ে পাগলের মতো আদর করতে লাগলো তার প্রাণ পাখির চোখে মুখে গলায়। স্পর্শের উষ্ণ ঠোঁটের অবাধ্য পরশ পেয়ে কথার অবস্থাও কাহিল। প্রায় 1.5 বছর পর তুলি নাস্তা রেডি করে এক নাগাড়ে ডেকে যাচ্ছে শাওনকে। শাওন খুব ভালো করে বুঝতে পারছে আজ মাথা গরম আছে তুলির। বুয়া ফোন করে বলে দিয়েছে আজ সে বাসায় আসতে পারবে না। সেই শুনে মাথা গরম হয়ে গেছে তুলির। আজ বাড়ির সব কাজ এক হাতে সামলাতে হবে তাকে। ওদিকে তাদের 3 বছরের ছেলেটা সারা ঘর খেলনা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দৌড়াদৌড়ি করে পুরো বাড়ি মাথায় করে রেখেছে। তুলি টেবিলে নাস্তা সাজিয়ে রেখে পুরো ঘরে চোখ বুলিয়ে অসহায় মুখে চেয়ারে বসে পড়ল। তুলি এবার বিরক্ত চোখে তাকালো তার বেডরুমের দিকে। মুখে বিরক্ত নিয়ে আবারও ডাকতে যাবে শাওনকে, তার আগেই তাড়াহুড়ো করে বের হয়ে এলো শাওন, মুখে জয়ের হাসি। তুলি দুবার ডাকার আগে আজ সে রেডি হয়ে বের হয়ে এসেছে ঘর থেকে। হাসি মুখে নাস্তার টেবিলে বসলো শাওন, কিন্তু তুলির মুখে হাসি না দেখে আমতা আমতা করে বলল, তুলি, আজ দুপুরে না রান্না করার দরকার নেই, আমি তোমাদের জন্য দুপুরের খাবার অর্ডার করে পাঠিয়ে দিব, আর আমি তো লাঞ্চ অফিসেই করে নিব। আর শোনো, সন্ধ্যায় এসে আমরা বাইরে বের হব, একটু ঘোরাঘুরি করে রাতের খাবার খেয়ে একেবারেই বাসায় ফিরবো। খুব মজা হবে বলো আজ। তুলি দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, খুব মজা হবে। শুধু রান্না ছাড়া এই বাড়িতে তো আর কোনো কাজ নেই, তাই না? দেখুন আপনার রাজপুত্রের দিকে, পুরো বাড়ি উলটপালট করে রেখেছে। এসব কে করবে? আর কি বললে তুমি, সন্ধ্যায় বের হবে আমাদের নিয়ে? তো আপনি বলুন তো বরমশাই, লাস্ট কবে আপনি আমাদের নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলেন, মনে আছে কি আপনার? শাওন মুখটা পেঁচার মতো করে বলল, না মানে, বললাম তো আজ বের হব। আর কি করবে বলো, অফিসের সব দায়িত্ব আমার উপর, তুমি তো সব জানো বলো। তুলি আর কিচ্ছু বলল না। শাওনও আর কথা বাড়ালো না। ঝড়ের আগে প্রকৃতি শান্ত থাকে, এটাই সবসময় দেখে আসছে সে। ঝড়ের পূর্ব আভাস পেয়ে চুপ করে খাবার শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। সাজিদ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বেশ বড় একটা কোম্পানিতে উচ্চপদস্থের চাকরি করছে সাজিদ। সাজিদ আর বিদেশে যাবে না শুনে স্পর্শ ওই কোম্পানির মালিকের সাথে সাজিদের ব্যাপারে কথা বলে, আর সঙ্গে সঙ্গে সাজিদের চাকরি হয়ে যায়। সাজিদের কাছ থেকে কয়েকদিনের মধ্যে সেই কোম্পানির সিইও পদটা সাজিদকেই দেওয়া হয়। আর কেনই বা দেওয়া হবে না? বিদেশের বড় কোম্পানিতে চাকরি করত সাজিদ, স্বভাবত তার কাজের দক্ষতা অন্যদের থেকে অনেক বেশি। মাহি আলমারি থেকে সাজিদের মানি ব্যাগ, অফিস ব্যাগ হাতে নিয়ে এগিয়ে এলো। সাজিদ হাতে ঘড়ি পড়তে পড়তে মাহির দিকে তাকালো। আপনা আপনি মুখে হাসি ফুটে উঠল তার। এই মেয়েটার চোখে মুখে এত মায়া কেন? যে মায়ায় সাজিদ নামের এক শক্ত মনের মানুষও আটকা পড়ে গেল। বুঝতে পেরেছিল এই মেয়েকে ছাড়া দূরে গিয়ে থাকতে পারবে না সে, তাই বিদেশে যাওয়া বাদ দিয়েছিল সাজিদ।
ভেবেছিল এখানে থেকে ব্যবসা দাঁড় করাবে, কিন্তু স্পর্শের সহযোগিতায় খুব ভালো একটা চাকরি পেয়ে গিয়েছিল সে। আর এখন তো ওই অফিসের এমডির পদটাও পেয়ে গেল। মাহের দল ভারী করতে এরই মধ্যে আরেকজন চলে এলো সাজিদের জীবনে। তার মায়ার পিছুটান আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছে সাজিদকে, যার ছোট্ট মুখটার দিকে তাকালে তৃপ্তি চলে আসে মুহূর্তেই। মাহের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে সেই ছোট্ট মুখটার দিকে তাকালো সাজিদ। ঘুমিয়ে আছে ছোট্ট 3 মাসের সাদমান। সাজিদের তাকানো দেখে মাহিও তাকালো তার ছোট্ট ছেলেটার দিকে। দুজনের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। সাজিদ মাহির হাত থেকে মানিব্যাগ আর অফিস ব্যাগটা হাতে নিয়ে বলল, আমার যাওয়ার সময় হয়েছে ম্যাডাম, আরও কিছু কি নেওয়ার আছে আমার? মাহি লজ্জায় চোখ নামিয়ে নিল। সাজিদ মাহিকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, কেন শুধু শুধু দেরি করছো জান? লেট হলে তো অফিস থেকে নোটিশ করবে তোমার হাজব্যান্ডকে। মাহি মাথা তুলে সাজিদের কপালে আলতো করে চুমো দিল, কিন্তু সাজিদের যেন তৃপ্তি মিটল না। তাই সে উল্টো মাহির ঠোঁটের দিকে নিজের ঠোঁট নিয়ে গিয়ে যেতেই মাহি দূরে সরে গেল। সাজিদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাকে ঠেলে ঠুলে ঘর থেকে বের করে দিল। সাজিদও হাসতে হাসতে বেরিয়ে গেল। সাজিদ নিচে নেমে দেখে সাজিদ আর রিমিও অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে এসেছে। রিমির কোলে তার 2 বছরের মেয়ে সারিকা। সাজিদ সাজ্জাদের উদ্দেশ্যে বলল, সাজ্জাদ ভাইয়া, ভাবিকে নিয়ে চলো, একসাথে অফিসে যাওয়া যাক। সাজ্জাদ বলল, হ্যাঁ না থাক, তুই চলে যা সাজিদ। আমি বাইকে করে রিমিকে অফিসে নামিয়ে দিয়ে তারপর নিজেও চলে যেতে পারবো। সাজিদের অফিস থেকে তাকে গাড়ি দেওয়া হয়েছে, তাই সাজিদ সাজ্জাদ আর রিমিকে তার গাড়িতে যেতে বলছিল, কিন্তু সাজ্জাদ সবসময় বাইকে করেই অফিসে যায়, আর যাওয়ার সময় রিমিকেও তার অফিসে নামিয়ে দিয়ে যায়। আফিফা এগিয়ে এসে রিমির কোল থেকে সারিকাকে নিয়ে নিল। 2 বছরের ছোট্ট সারিকা লক্ষ্মী মেয়ের মতো মায়ের কোল থেকে আফিফার কোলে চলে গেল। ছোট্ট সারিকা মাকে আদরে কণ্ঠে থেমে থেমে বলল, মা, অফিস থেকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে, ক্যাটপ্লি চকলেট। ছোট্ট সারিকার কথা শুনে সবাই একসঙ্গে হেসে উঠল। রিমি মেয়ের ছোট্ট কপালে একটা চুমু দিয়ে বলল, ঠিক আছে মা, নিয়ে আসবো তোমার জন্য ক্যাডবেরি চকলেট। সাজিদ সাজ্জাদ আর রিমি বেরিয়ে গেল বাড়ি থেকে। সাজ্জাদ বাইক চালাচ্ছে আর পেছনে রিমি বসে আছে বাইকের পেছনে। সাজ্জাদ রিমি চুপ করে থাকা দেখে বলল, হ্যাঁ কি হলো ম্যাডাম, চুপ করে আছেন যে? রিমি অপরাধী কণ্ঠে বলল, প্রতিদিন এভাবে মেয়েটাকে ফেলে রেখে আসতে ভালো লাগে না। সাজ্জাদ মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ মা, তুমি সেটাই স্বাভাবিক তোমার জন্য, কিন্তু আমাদের মেয়েটা কিন্তু খুব বোঝদার। তোমার বেরিয়ে যাওয়ার সময় একেবারেই কান্না করে না, বরং লক্ষ্মী মেয়ের মতো তোমাকে ছেড়ে দেয়। রিমি বলল, আর তার লক্ষ্যে হওয়ার সেই সুযোগটাই নেই। আমি কতবার ভেবেছি চাকরিটা ছেড়ে দেব, কিন্তু পারিনি। ওই অফিসটার প্রতি আমার মায়া পড়ে গেছে, আর তাছাড়া জার্নালিস্ট হওয়া যেন আমার রক্তে মিশে গেছে। সাজ্জাদ বলল, সবটাই তোমার ইচ্ছে রিমি, আমি তোমাকে কখনোই কোনো কাজে জোর খাটাইনি। আর মেয়ের জন্য অযথা চিন্তা করার কিচ্ছু নেই। তোমার মেয়ে বাড়ির সবার চোখের মণি, বলতে গেলে কথার জায়গাটা ওই দখল করেছে আর কি। রিমির মুখে হাসি ফুটে উঠল। স্পর্শ অফিসে ঢুকতে শাওন তার দিকে একটা কাগজ এগিয়ে দিল। স্পর্শ ভুরু কুচকে কাগজটা হাতে নিয়ে বলল, কি এটা? শাওন ভাব নিয়ে বলল, খুলেই রেখে নে। স্পর্শ কাগজটা খুলে তো তার চক্ষু চড়ক গাছ। ভুরু কুচকিয়ে মুখটা পেঁচার মতো করে বলল, বরখাস্ত? মানে আমাকে এই অফিস থেকে বের করে দেওয়া হয়েছে? শাওন নাকটা উঁচিয়ে মাথা নেড়ে পড়ল। স্পর্শ তার কেবিনের দিকে তাকালো। বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে চেয়ারটাতে কেউ বসে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, কারণ সে চেয়ারে ঘুরিয়ে অপর দিকে মুখ করে বসে আছে। স্পর্শ কেবিনের দিকে এগিয়ে গেল। দরজায় নক করে দরজা আধখোলা করে অনুমতি চেয়ে বলল, মে আই কাম ইন বস? চেয়ারে বসে থাকা মানুষটা হুম বলে ঢোকার অনুমতি দিল। স্পর্শ ভিতরে ঢুকে বলল, বস, আমাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে কেন? আমার কি অপরাধ? সঙ্গে সঙ্গে চেয়ারে থাকা মানুষটা চেয়ারটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে স্পর্শের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সেই চেয়ারে বসে থাকা মানুষটি আর কেউ নয়, স্পর্শের প্রাণ পাখি নামক কথা কলে। স্পর্শ অনুনয় করে বলল, আমাকে কেন এই অফিস থেকে বরখাস্ত করা হয়েছে বস? কথা কঠিন গলায় বলল, বিগত 3 মাস আপনি অফিসের কাজে ভালো করে মনোযোগ দিচ্ছেন না, অফিসেও লেট করে আসছেন, আবার আর্লি বাড়ি ফিরে যাচ্ছেন। এভাবে তো অফিস চলবে না, তাই আপনাকে বরখাস্ত করা হলো। স্পর্শ অনুনয় করে বলল, কি বলছেন বস? আমার স্ত্রী 3 মাসে প্রেগনেন্ট, আমার ওর খেয়াল রাখতে হয় বস। মেয়েটা কি পরিমাণ বড় পাগল আপনাকে কি বলবো, সারাক্ষণ শুধু আমাকে কাছে চায়। এই এত কাছে চেয়েই তো আজ ওর এই অবস্থা, মানে সেই জন্যই আজ ও 3 মাসে প্রেগনেন্ট।
স্পর্শের কথা শুনে কথা রীতিমতো অবাকের শীর্ষে পর্যায়ে। কথা আবারও কঠিন গলায় বলল, তো আমি কি করব? সারাক্ষণ শুধু তো বউ বউ করলে চলবে না, তাই না? এই অফিসের দায়িত্ব আছে আপনার ওপর। আপনার বউয়ের কি হাত পা নেই নাকি? সে কি তার নিজের খেয়াল নিজে নিতে পারে না? সব সময় আপনার ওর কাছে ঘুরঘুর করতে হবে কেন? স্পর্শ লাজুক ভঙ্গিতে বলল, ওই যে বললাম না, বউটা আমার জন্য পাগল। কথা এবার চেয়ার ছেড়ে উঠে স্পর্শের কাছে এগিয়ে গিয়ে বলল, সেই জন্যই তো আপনাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি আপনার বউকে নিয়ে বাড়িতে বসে থাকুন, আর এখন থেকে আমি অফিস সামলাবো। স্পর্শ ভুরু কুচকিয়ে বলল, মানে কিভাবে সম্ভব? আপনি যদি অফিসে থাকেন তাহলে আমি বাড়িতে বসে কি করব? মানে কিভাবে কি? কথা ঠোঁট টিপে হেসে বলল, কেন সম্ভব নয়? আপনি এখন থেকে বাড়িতেই থাকবেন, আপনার বউয়ের যত্ন নেবেন, আর আমি অফিস দেখাশোনা করব। কথা চালাকি স্পর্শ খুব ভালো করেই বুঝতে পারছে। স্পর্শ এবার নরম সুরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে টাইমলি অফিসে আসবো। যদিও আমার বউটা আমাকে ছাড়তে চাইবে না, তবু কি আর করা যাবে? তাকে বুঝিয়ে বলতে হবে যে অফিসের নতুন এক রকচটা শাকচুন্নি বস এসেছে, যে আমাকে তার কাছে থাকতেই দেবে না। কথা তীক্ষ্ণ দৃষ্টিতে স্পর্শের দিকে তাকালো। কথা একটা কলম হাতে নিয়ে এগিয়ে গেল স্পর্শের দিকে। কলমটা তার দিকে তাক করে তার গায়ের সাথে গা লাগিয়ে বলল, কি বলেন আপনি? আমি রকচটা শাকচুন্নি? স্পর্শ দুহাত উপরে তুলে চোখ কপালে তুলে বলল, কি করছেন বস আপনি? বাইরে থেকে সবাই দেখছে তো। মানছি আমি হ্যান্ডসাম একটা ছেলে, অফিসে এরকম হ্যান্ডসাম একজন এমপ্লয়ি থাকলে যে কোনো বসের মাথা খারাপ হয়ে যাবে। আর তাছাড়া আপনার হাজব্যান্ড হয়তো আপনাকে খুশি করতে পারে না, কিন্তু তাই বলে আমার কাছে কেন? বাড়িতে আমার বউ আছে, আপনি যা চাইছেন আমি কিন্তু আপনাকে তা দিতে পারবো না। আমার সবটাই আমার বউয়ের জন্য বরাদ্দ। কথা তার দুহাত দিয়ে স্পর্শের কলার চেপে ধরে বলল, কি চাইছি আপনার কাছ থেকে আমি? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া একটা পুরুষ মানুষ। ঠিক সেই সময় শাওন আর রিমি দরজা খুলে কেবিনের ভিতরে ঢুকলো। আর যা দেখার তারা সবটাই দেখে নিল। শাওন সঙ্গে সঙ্গে গলা খাকারি দিয়ে উঠল, আর রিমি চোখ নামিয়ে ঠোঁট টিপে হাসছে। কথা স্পর্শের কলা ছেড়ে দিয়ে দূরে সরে গেল। স্পর্শ ঠোঁট টিপে হেসে উপরে থাকা হাতটা নামিয়ে নিল। শাওন এগিয়ে এসে দুজনের দিকে আর চোখে তাকিয়ে বলল, এটা অফিস, হ্যাঁ? কিছু কিছু কাজ বাড়ির জন্য বরাদ্দ না হয় থাক। শাওনের কথায় কথা বেশ লজ্জা পেয়ে গেল, কিন্তু বেহায়া স্পর্শ বলে উঠল, আসলে বন্ধু কি করবি বল, তোর বন্ধু এতটাই হ্যান্ডসাম যে অফিসের বসও ওর জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমি তো আবার এক নারীতে আসক্ত পুরুষ, তাই না? ওনাকে একটু বুঝিয়ে বলে দে না প্লিজ। স্পর্শের কথায় কথা রাগে চোখে স্পর্শকে ইশারায় চোখ রাঙানি যাচ্ছে। ওদিকে শাওন আর রিমি স্পর্শের কথা শুনে ঠোঁট টিপে হাসছে। শাওন কথার প্রসঙ্গ পাল্টিয়ে স্পর্শের উদ্দেশ্য বলল, স্পর্শ, একটা নিউজ আছে। আমার কাছে কিছুক্ষণ আগেই খবর এলো যে ঢাকাতে নারী পাচারদের জমজমাট ব্যবসা চলছে। আর এই ব্যবসা চালিয়ে যাচ্ছে সাধু বাবা বেশে সেজে থাকা এক কালপিট। তার সাথে যুক্ত আছেন ঢাকার অনেক বড় বড় নেতা, যাদের হাত অনেক লম্বা। মূলত তাদের জন্যই ওই সাধু বাবাকে পুলিশ ধরতে পারছে না। হাজার হাজার মানুষ ওই সাধু বাবার ভক্ত। প্রমাণ ছাড়া পুলিশ ওই সাধু বাবার উপরে আঙ্গুল তুলতে গেলেই ওই অন্ধভক্তরা পুলিশের বিপরীতে রুখে দাঁড়ায়। তাই পুলিশের কাছে কোনো প্রমাণ ছাড়া ওকে গ্রেপ্তার করা খুব কঠিন। কিছু দালাল টাকার লোভে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে সাধু বাবার কাছে নিয়ে এসে বিক্রি করে দেয়, আর ওই নিরীহ মেয়েদের ওই সাধু বাবা তার গোপন আস্তানায় আটকে রাখে আর সময় বুঝে বিদেশে পাচার করে দেয়। তাই আমরা যদি ওই সাধু বাবার গোপনের আস্তানায় একবার ঢুকতে পারি, তাহলে খুব সহজে সব প্রমাণ জোগাড় করতে পারবো। আর এতে পুলিশকেও সাহায্য করা হবে, অনেক নিরীহ মেয়েরা বেঁচে যাবে। ওই সাধু বাবা আর আড়ালে থাকা ওই নেতাদের হাতে নাতে পাওয়া সব প্রমাণ যদি আমাদের টিভি চ্যানেলে সবার আগে প্রচার করা হয়, তাহলে এটা হবে এই বছরে আমাদের চ্যানেলের জন্য বেস্ট নিউজ। স্পর্শ কিছুক্ষণ ভেবে বলল, খুব ভালো নিউজ, তার সাথে খুব হার্ডও। কাজটা খুবই রিস্কি হয়ে যাবে, কারণ এই কাজে আমাদের সাহসী কিছু মেয়ে লাগবে যারা ছদ্মবেশে ওই আস্তানায় ঢুকবে। কারণ ওরা ওই মেয়েদের পাচার করার উদ্দেশ্যে নিজে থেকেই ওদের গোপন আস্তানায় ঢুকবে। আর আমাদের পাঠানো মেয়েদের ফলো করেই আমরা ওদের গোপন আস্তানার খোঁজ পেয়ে যাব। কিন্তু কাজে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে ওদের সন্দেহ হবে, আর ওদের সন্দেহ মানেই বুঝতে তো পারছিস। স্পর্শের কথায় শাওনের মুখেও চিন্তার ছাপ। রিমি সঙ্গে সঙ্গে বলে উঠল, স্পর্শ, আমি তো শিওর যাব। আরও কিছু মেয়ে লাগবে আমার সাথে। আমি অফিসের কয়েকজনকে জিজ্ঞেস করে দেখছি তারা আমার সাথে যাবে কিনা। স্পর্শ বলল, রিমি, কারো উপর জোর করার দরকার নেই।
আমি চাই না আমার চ্যানেলের জন্য কারো ক্ষতি হোক, কারণ কাজটা খুবই রিস্কি। মানুষকে বিপদে ফেলে দিয়ে আমি আমার চ্যানেলকে টপে রাখতে চাই না। শাওন বলল। স্পর্শ, তুই কি বলছিস? একজন জার্নালিস্টের কাজই হলো বিপদের সাথে মোকাবেলা করা। আর তাছাড়া আমাদের জন্য কত কত মেয়েরা মুক্তি পেয়ে যাবে, ভাবতে পারছিস তুই? স্পর্শ বলল। সেখানে তো আমি আর তুই যেতে পারবো না, তাই না? আর যারা যাবে তারা যদি স্বইচ্ছায় যেতে না চায় তাহলে আমি কি করতে পারি? স্পর্শের বলা কথা শেষ হতে না হতেই কথা বলে উঠল। আমিও যাব রিমির সাথে। রিমি আর শাওন কথার দিকে অবাক হয়ে তাকালো। আর তাদের মধ্যে যে সবচেয়ে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে যে সে হলো স্পর্শ। তার সাথে সাথে তার চোখে মুখে রাগও ফুটে উঠেছে। স্পর্শ দাঁতে দাঁত চেপে কথার দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল। কি বলছো তুমি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কথা স্পর্শের দিকে তাকিয়ে বলল। আশ্চর্য, মাথা খারাপ হওয়ার কি আছে? রিমি যেতে পারে আর আমি যেতে পারি না? রিমি কথার কাছে এগিয়ে গিয়ে বলল। না কথা, তুমি এখন যেতে পারো না, কারণ তুমি এখন প্রেগনেন্ট। কথা বলল। তাতে কি হয়েছে? আমি পুরোপুরি সুস্থ আর আমি নিজের খেয়াল রাখতে পারবো, এই নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। শাওন বলল। কিন্তু কথা, তুমি যতই সুস্থ থাকো কিন্তু তবুও তোমাকে যেতে দেওয়া হবে না। কথা বলল। কেন শাওন, তোমরা বুঝতে পারছো না? আমি পারবো, আমি ওখানে যেতে চাই, প্লিজ। কথার মুখের কথা শেষ হওয়ার আগে স্পর্শ হাত দেখিয়ে কথাকে ধমকের সুরে থামিয়ে দিয়ে বলল। ব্যাস, আর একটাও কথা না। এই বিষয়ে তুমি আর একটা কথাও বলবে না। কথা বলি, তোমার এখন রেস্ট নেওয়ার সময় হয়েছে না? চলো, আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি, তুমি এক্ষুনি বাড়িতে যাবে। স্পর্শ কথার হাত ধরে শাওন আর রিমির উদ্দেশ্যে বলল। আমি ওকে গাড়িতে তুলে দিয়ে আসছি, তারপরেই এই বিষয়ে কথা বলবো। এই কথা বলে স্পর্শ কথার হাত ধরে তাকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। কথা বলল। আরে এইভাবে হাত ধরে টানার কি আছে? আমি যাচ্ছি তো। কিন্তু স্পর্শ কোনো কথা না বলেই তার হাত ধরে তাকে এক প্রকার টেনেই নিয়ে যাচ্ছে, কারণ সে জানে কথা কেমন মেয়ে। কোনো কিছু মাথায় ঢুকলে সেটা খুব সহজে এই মেয়ের মাথা থেকে বের হয় না। আর সেটা যদি হয় কোনো নিউজ কালেক্ট করার ব্যাপারে, তখন তো আর কোনো কথাই নেই। বিয়ের পর এই 1 বছরে কথা স্পর্শের মানা করা সত্ত্বেও অনেক নিউজ কালেক্ট করেছে, কিন্তু এখন স্পর্শ কোনোভাবেই আর কথাগুলিকে এসব ব্যাপারে নাক গলাতে দিবে না, কারণ তার অনাগত সন্তান আছে কথার গর্ভে। স্পর্শ প্রথম যখন কথার প্রেগনেন্সির খবর পেয়েছিল, যখন জানতে পেরেছে সে বাবা হবে, তখন স্পর্শ তার মাকে জড়িয়ে বাচ্চাদের মতো কান্না করে ফেলেছিল। মায়ের পায়ের কাছে বসে মায়ের কোলে মাথা রেখে বলেছিল, আমাকে ক্ষমা করে দাও মা, কত কষ্ট দিয়েছি তোমাকে আমি। আর দেখো, আজ আমি বাবা হচ্ছি, আর সেই কথা শুনে আমার কতটা খুশি লাগছে। আর তুমি তো আমার জন্মদাত্রী মা ছিলে, জন্ম দিয়েছো আমাকে তুমি। আর আমি সেই তোমাকে কতটা কষ্ট দিয়েছি, কতটা খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। স্পর্শের এই পাগলামতে সুরভির 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। সুরভি ছেলের কপালে চুমু দিয়ে বলল। দূর পাগল ছেলে, আমি তোর উপর রাগ করলে তো তোকে ক্ষমা করব। আমি তো কখনোই তোর উপর রাগ হতাম না। আমার ছেলের ওপর আমি কখনো রাগ করতেই পারি না। স্পর্শ মায়ের 2 হাতে চুমু দিয়ে বলল। মা, আমি বাবা হব, তুমি খুশি হয়েছো তো মা? মা ছেলেকে জড়িয়ে ধরে বলল। আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। মা ছেলের ভালোবাসা দেখে কান্না ভেজা চোখে কথা আর আনাপ শাহরিয়ারের মুখেও হাসি ফুটে উঠল। স্পর্শ বরাবরই কথাকে খুব আদরে রাখত। এই একটা মেয়েই তার জীবনের সব সুখের মূল কারণ ছিল। ওই দিন বাবা হওয়ার সংবাদ শুনে সেই সুখ যেন পূর্ণতা পেয়েছিল স্পর্শের জীবনে। 3 মাস চলছে কথার প্রেগনেন্সির। এই 3 মাসে কথার উপর খেয়াল রাখা আরো বেড়ে গিয়েছিল স্পর্শের। চোখের আড়াল হলেই ছটফট করতে করতে সময় পার করে স্পর্শ। অফিসে থেকেও সারাক্ষণ কথার খবর রাখতো। তার দিকে খেয়াল রাখতে গিয়ে অফিসের কাজেও মন পড়ছে না। স্পর্শ সেটা খুব ভালো করে বুঝতে পারে কথা, আর এটা যে অফিসের জন্য কতটা ক্ষতির কারণ সেটাও জানে কথা। স্পর্শের কাজে এই অমনোযোগী সহ্য হচ্ছিল না কথার, তাই সেই জন্যই এসেছিল কথা অফিসে। কিন্তু অফিসে এসে তার মাথায় ঢুকে গেল নিউজ কালেক্ট করার ভূত। এই ভূত কি মাথা থেকে বের হবে কথার? স্পর্শ কথার হাত ধরে তাকে গাড়িতে ঢুকিয়ে দিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলল। সোজা ম্যামকে বাড়ি নিয়ে যাবে। রাস্তায় কোনো অখাদ্য দেখলে গাড়ি থামাতে বললেও গাড়ি থামাবে না। কথা স্পর্শের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। তার প্রিয় খাবারগুলোকে অখাদ্য বলল।
কথা অভিমানী ভঙ্গিতে স্পর্শের সাথে কোনো কথা না বলে চুপ করে গাড়িতে বসে রইল। ভেবেছিল তার অভিমানী চেহারা দেখে হয়তো তার অভিমান ভাঙাতে একবার অন্তত কিছু বলবে স্পর্শ, কিন্তু না, হ্যাং হওয়া কম্পিউটারটা তো তার সাথে কথাই বলল না। ধরাম করে গাড়ির দরজা লাগিয়ে ড্রাইভারকে চোখে ইশারা করলো গাড়ি স্টার্ট দিতে। ড্রাইভারও চোখের ইশারা পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিল। কথা সামনে থাকা লুকিং গ্লাসে দেখতে পেল এখানে দাঁড়িয়ে আছে স্পর্শ, কিন্তু চোখে মুখে রাগের ছাপ। কথা স্পর্শের রাগের পাত্তা না দিয়ে মনে মনে ভাবতে লাগলো কিভাবে স্পর্শকে না জানিয়েই ওই আস্তানায় ঢুকতে পারবে। হ্যাঁ, রিমিকে নিজের কথায় ফাঁসাতে হবে, আকুতি মিনতি করে তাকেই মানাতে হবে। এই ভেবে সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটে উঠল কথার। শেষ বিকেলের দিকে গরম গরম চায়ের সাথে খোশ মেজাজে আড্ডা জমেছে মাহমুদ পরিবারে। একান্নবর্তী পরিবারটা যেন মায়া মমতার ভালোবাসায় পরিপূর্ণ হয়ে আছে। এত মানুষের মধ্যে একজোড়া চোখ শুধু তার আদরের মেয়েকেই খুঁজে বেড়ায়। সকালে নাস্তার টেবিলে, বিকেলে চায়ের আড্ডায় শুধু তার মেয়েটাকেই খুঁজে বেড়ায়। মায়ের মন যার সাথে কোনো কিছুরই তুলনা হয় না, কিন্তু আদরের মেয়েটা সুখে আছে, ভালো আছে। ওই বাড়ির প্রতিটা মানুষের ভালোবাসা তার চারদিক দিয়ে ঘিরে আছে। এই ভেবে আফিফার মুখে হাসি ফুটে উঠল। আফিফাকে আনমনে হাসতে দেখে আকরাম মাহমুদ তার পাশে বসে বলল, কি হয়েছে, কি ভেবে হাসছো? আফিফা বলল, মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। দুদিন আগে যে এসেছিল আর তো আসেনি। তুমি আমাকে কাল একবার মেয়েটার কাছে নিয়ে যাবে? মেয়েটার এই সময় ওকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আকরাম মাহমুদ বলল, আচ্ছা ঠিক আছে, কাল আমরা গিয়ে কথাকে কয়েকদিনের জন্য এই বাড়িতে নিয়ে আসবো। এখানে এসে কয়েকদিন থেকে গেলে আমার মেয়েটারও ভালো লাগবে। আফিফা বলল, হ্যাঁ, সেটা হলে তো ভালোই হতো, কিন্তু স্পর্শ দিবে ওকে কখনো? ওই বাড়িতে যাওয়ার পর তো একটা রাতের জন্য এই বাড়িতে এসে থাকেনি মেয়েটা। আকরাম মাহমুদ জোর গলায় বলল, দিবে না কেন? আমার মেয়েকে কি ও কিনে নিয়েছে নাকি যে ওর কথা আমাদের শুনতে হবে? আফিফা বিরক্ত মুখে বলল, হ্যাঁ, কতবারই তো এই কথা বলেছ। পেরেছো কখনো ওই ছেলের সাথে? কাজের কাজ তো পারোই না, বরং শুধু শুধু ছেলেটার সাথে সবসময় ঝাড়ি দিয়ে কথা বলো। মানুষ মেয়ে জামাইকে কত আদরে রাখে, সুন্দর করে কথা বলে যাতে মেয়েটাকে ভালো রাখে, আর তুমি সবসময় আমার মেয়ে জামাইয়ের সাথে ঝাড়ি দিয়ে কথা বলো। আকরাম মাহমুদের থোতা মুখ ভোঁতা হয়ে গেল। আকরাম মাহমুদ দাঁতে দাঁত চেপে বলল, ও, ওই ছেলের সাথে আমি সবসময় ঝাড়ি দিয়ে কথা বলি তাই না? আর ওই বেয়াদব ছেলেকে যে আমাকে শ্বশুর বলেই মান্য করে না, সেটা কিছু না। আফিফা বলল, চুপ করো, তুমি ওর পেছনে লাগো বলেই ও তোমার পেছনে লাগে। আকরাম মাহমুদ বলল,